ছাদে বসে আছে এলি। সে পড়ন্ত সন্ধ্যায় আকাশকে উপভোগ করছে আর কিছু একটা চিন্তা করছে আপন মনে। হঠাৎ তাকে পিছন থেকে কেউ ডেকে উঠল, সাবিনা বেগম। কিরে মা, কি করিস? এলি ফুপি। এলি পিছনে ঘুরে তাকালো, নিজের সবচেয়ে প্রিয় ফুলকে দেখে ভীষণ খুশি হলো। এলি ফুপি কখন আসলো? উচ্ছ্বাসিত কণ্ঠে। আমি তো একটু বাতাস খাচ্ছিলাম সাবিনা বেগম, এর হাত একটু আগেই এলাম। তার চল নিচে চল, তোর ভাই ভাবি আর আপিয়ারাও এসেছে, সবাই খুঁজছে তোকে, চল। এলিও সবাই এসেছে, ভাই ভাবি সিডনি থেকে ফেরত আসলো। এলি তার ফুপির সাথে নিচে যেতে যেতে জিজ্ঞেস করলো, সাবিনা বেগম কালকেই এসেছে? তোর আপুর বিয়ে ঠিক হয়েছে, তাই সবার বিয়ের জন্য এসেছে এলি। বাহ, খুব ভালো হলো, একদিন পর সবাই একসাথে হব। সাবিনা বেগম চল এখন। এলি আর তার ফুপি ছাদ থেকে নেমে দোতলা পেরিয়ে নিচের সোফায় ঘরে এসে পৌঁছলো। এসে দেখে এলি সব ভাই বোনেরা তার বাবা মার সাথে গল্প করতে ব্যস্ত। এলি আর তার ফুপু সেখানে পৌঁছেতে এলির ফুপি মেয়ে বলে উঠল, ইরা কেমন আছো এলি? এলি ভালো, তুমি কেমন আছো? ইরা আমিও ভালো আছি। এভাবেই একে একে সকলের সাথে কথা হলো। সবাই ইরার বিয়েতে কি কি করবে তা নিয়ে আলাপ চলতে থাকে। ছোট্ট পরিচয়। এলির বড় ফুপি সাবিনা বেগম। সাবিনা বেগমের 2টা ছেলে, 1 মেয়ে। বড় ছেলে মায়ান শেখ, এর 6 মাস হলো বিয়ে দিয়েছে। বউ সহ ছেলে অস্ট্রেলিয়ায় সিডনিতে থাকে। মেঝো মেয়ে ইরা রুবাইয়াত শেখ সাবের, মাত্র তার ডাক্তারি শেষ করেছে, এখন ইন্টার্নি করছে। আর ছোট ছেলে রায়ান শেখ অনার্স 2য় বছরের ছাত্র। এলিনা আঞ্জু খান ইন্টার 1ম ইয়ারের ছাত্রী। এলি 1 বছর ভাই আছে ইয়া খান, সে এবার অনার্স 4th ইয়ারের ছাত্র। বর্তমানে ইউরোপে নিজে পড়ালেখার জন্য থাকে। এলির বাবা আফজাল খান এনিয়াতপুরে নামকরা বিজনেসম্যান। সবার সাথে গল্প শেষে এলি তার রুমে যায় এবং নিজের পড়ার টেবিলে বসে নিজে পড়ায় মনোযোগ দেয়। কিছু সময় পর এলি রুমে কেউ প্রবেশ করলো। এলি টের পেতেই পিছনে ঘুরে দেখে মায়ানের বউ বিথি দাঁড়িয়ে আছে। বিথি, কি খবর? শ্যামলা ননদি। এলি, ভালো ভাবি, আপনার কি খবর? বিথি, আমিও ভালো। আমার আর কিসের চিন্তা বলো? আমার মা বাবা বিয়ে দিয়ে দিয়েছে, আবার এমন সুন্দর জামাই পেয়েছি। তোমার মতো চিন্তা করতে হয় না আমায়, যে আমায় রূপ নেই। কিরে, আমার বাবা মা আমার বিয়ে দিবে বুঝতে পেরেছেন? তোমার জন্য আমার বড্ড মায়া হয় গো এলি। এলি তোমার কোনো প্রক্রিয়া দেখলো না, সে মৃদু হেসে উত্তর দিল, এলি ভাবিজি কি করবেন বলেন? আপনার ননদিনীকে আল্লাহ সেই বরকত করেননি, কিন্তু আমার রূপ নেই ঠিকই, তবে আমি অন্তত নিজের পড়ালেখা শেষ করে নিজের বাবার বিজনেস দেখতে পারবো। কারো মতো লেখাপড়া শেষ না করে জামাইয়ের ঘাড়ের উপর চড়ে বসবো না। এলি কথাটা বিথিকে উদ্দেশ্য করেই বলেছে, কারণ বিথি অনেক সুন্দর হলেও পড়ালেখায় ডাব্বা যায়, ফলে তার বাবা তাকে তার বিয়ে দিয়ে দিয়েছে। এলি উত্তর শুনে বিথিও বুঝেছে এলি তাকে নিয়ে বলেছে। বিথি আর কিছু বলেনি, সে চুপচাপ বেরিয়ে যায়। বিথি চলে যেতেই এলি বিছানায় পা তুলে পিছনে হেলান দিয়ে আধারাশায়ী
হয়ে বসে ডান হাত চোখে উপর রেখে ভাবতে থাকে যে বিথি আগে থেকেই এমন। তার রূপের বেশ অহংকার। বিয়ের কিছুদিন পেরোতেই এলির সাথে যখন প্রথম দেখা হয় তখন থেকেই বিথি এলিকে তার গায়ের রং নিয়ে অপমান করে। প্রথম দিন এলি বিব্রত বোধ করলেও বিথি যখনই দেখা হয় তখনই বলল, ভিডিও কলেও কথা হলেও একই। যদিও এলি এসবের অভ্যাস, সে ছোটবেলা থেকেই এসব শুনে আসছে। তাকে তার গায়ের রং নিয়ে কত কথাই শুনতে হতো, তবে সে আর এসবের এখন পাত্তা দেয় না। এখন একমাত্র লক্ষ্য তাকে তার পড়াশোনা শেষ করে বাবার বিজনেসের হাত দিতে হবে। বিথি রুমে আসতেই মায়ান বিথির হাত টেনে ধরে বিথিকে খাটে ফেলে দেয় এবং বিথির গাল শক্ত করে চেপে ধরে এবং দাঁতে দাঁত চিপে বলে, মায়ান, এই বেয়াদব, তোরে কতবার বলছি নিজের রূপের গরম কাউকে দেখাবি না। সেই তুই আবার এলিকে তার গায়ের রং নিয়ে খোঁটা দিয়েছিস। তুই কি ভাবিস এই দুনিয়াতে চলতে শুধু রূপ লাগে? বললেই আরো শক্ত করে চেপে ধরে বিথিকে। বিথি ভয় পেয়ে তার চোখ থেকে পানি পড়তে থাকে। বিথি ভেবে পাচ্ছে না মায়ান কি করে জানলো সে এখানে ছিল না। তবে হঠাৎই মায়ান আবারও চিৎকার করে উঠল। বিয়ের কিছুদিন পর থেকেই মায়ান এলির প্রতি বিথির ব্যবহার লক্ষ্য করছে। সে বারবার বিথিকে বুঝিয়েছে, মানা করেছে, কিন্তু বিথি মানেনি। সে আবার একই কাজ করেছে। মায়ান এলির জন্য গিফট নিয়ে এসেছিল বিদেশ থেকে, সেইগুলো দিতে এসেছিল এলির রুমে। এর দেখে তখন বিথির কথা গুলো শুনে ফেলে। সে সবটা শুনে নিজের রুমে চলে এসেছিল। বিথির গাল এতই শক্ত করে মায়ান চেপে ধরেছে যে বিথি কিছু বলতেই পারছে না। হঠাৎ মায়ান বিথির উপর থেকে উঠে নিজের ব্যাগ থেকে একটা কাগজ বের করে বিথির দিকে ছুঁড়ে মারে। বিথি কান্নারত অবস্থায় উঠে সে বসে কাগজটা হাতে নেয়, দেখে ডিভোর্স পেপার। চোখ বড় বড় হয়ে যায় বিথির। সে চেঁচিয়ে ওঠে এবং বলে ওঠে যে এতটুকু একটা কারণে তুমি আমার ডিভোর্স দিলা? মায়ান বিথির কথা শুনে তাচ্ছিল্যে হাসি দেয় এবং বলে, এতটুকু কারণ? তোমার কি মনে হয় আমি কিছুই জানি না? সিডনিতে তুমি আমায় খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতেন, তারপর আমার মানিব্যাগ থেকে টাকা নিয়ে নাইট ক্লাবে ফুর্তি করে বেড়াতে। এসব আমি জানি না? ভেবেছো এসব আমি জানি না? বারোঘাটে পানি খেয়ে বলছো এইটুকু কারণ? লজ্জার করে না তোমার? ছি! বিথি আর মায়ানের এমন চেঁচামেচিতে সবাই তাদের রুমে জড়ো হয়। সাবিনা বেগম মায়ানকে জিজ্ঞেস করে, যে এভাবে তাদের বাড়িতে এসে চিল্লাচিল্লি করছে কেন? মায়ান তার মাকে সিডনির কাহিনী বলতে শুরু করে। বিয়ের 2 মাস পর সিডনিতে যায় মায়ান আর বিথি। 3 মাস পেরো ভালোভাবে। তবে 3 মাস পর মায়ান লক্ষ্য করে যে রাতে সে খাওয়ার দাওয়ার পর আর জেগে থাকতে পারে না। তার অনেক ঘুম পায়, এমন ঘুম যে একদম সকালের আগে চোখ খোলেও না, যেন সে ঘুমের ওষুধ খেয়েছে। কিন্তু এর কারণ সে বোঝে না, কারণ মায়ান কখনোই এর গভীর ঘুমায় না। একদিন রাতে সে বিথিকে তার খাবারে কি যেন মেশাতে দেখে। বিথি কিচেন থেকে বের হলেই মায়ান সেখানে গিয়ে বোতলটা দেখে, বেশ করা একটা ঘুমের ওষুধ। মায়ান তার এমন মুখের রহস্য বুঝে ফেলে। সেই দিন মায়ান
নিজের খাবারটা চেঞ্জ করে নেয় বিথি অজান্তেই। খাবার খেয়ে সে প্রতিদিনের মতোই বিছানায় ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ার নাটক করে। বিথি মায়ানকে চেক করে। মায়ান ব্যাগ থেকে টাকা নিয়ে ছোট পোশাক পরে বেরিয়ে পড়ে। মায়ান বিথি পিছু নেয় এবং বিথি একটি নাইট ক্লাবে ঢুকলো। মায়ান আর ঢুকলো ঢুকেই দেখে বিথি কতগুলো ছেলের সাথে নাচছে আর কিস আর করছে। এসব দেখে মায়ান এর রাগের মাথায় ফেটে যাচ্ছিল, তবুও সে চুপচাপ বেরিয়ে পড়ল সেখান থেকে এবং দেশে যাওয়া অবধি অপেক্ষা করবে বলে সিদ্ধান্ত নিল। পরিবারকে সব জানিয়ে সে ডিভোর্স দিয়ে দেবে বিথিকে এবং আর কখনো বিয়ে নামক কোনো সম্পর্ক জড়াবে না বলেই ঠিক করলো। বর্তমান মায়ানের কথা শুনে সাবিনা বেগম কষ্টে বুক ফেটে যাচ্ছে। মায়ান তার প্রথম সন্তান কত আদরের বড় করেছে, আর তার এমন হীরের টুকরা ছেলের সাথে কার বিয়ে দিয়েছে তিনি ভেবেই নিজের প্রতি ক্ষণ যেন বেয়ে যাচ্ছে সাবিনা বেগমের। এবার বিথির দিকে তরে যান, তবে মায়ান তাকে আটকে নেন এবং বলেন, আম্মু তুমি কিছু বলো না, আমি শুধু ডিভোর্স চাই। এই মহিলার সাথে আমি আর সংসার করতে পারবো না। সাবিনা বেগমের ছেলের দিকে ছেলের ষোলো ষোলো নয়নে তাকালো এবং বললেন, তা তোর যা ঠিক মনে হয় কর তুই বাবা। সাবিনা বেগমের কথা শুনে বিথি কিছু বলতে চেয়েও পারবে না, বরং এই মুহূর্তে চুপ হকাই স্প্রে বলে মনে করলো। মায়ান বিথি বাবাকে কল করলো এবং তাকে আসতে বলল। বিথি তার বাবা কথা শুনে ভয় পেয়ে যায়। সে বারবার মায়ানের কাছে ক্ষমা চায় এবং বলে যে যেন তার বাবাকে এসব না জানায়, কিন্তু মায়ান শোনে না। বিথির বাবা সেখানে আসতেই মায়ান বিথির ব্যাপার এসব জানায় এবং তাদের নিয়ে যেতে বলে আর বলে ডিভোর্স পেপারে যেন সাইন করে দেয়। বিথির বাবা মেয়ে এমন সব কাণ্ড শুনে ভীষণ লজ্জা পান। তিনি আর কোনো প্রতি উত্তর করতে পারলেন না। বিথিকে নিয়ে বেরিয়ে যায় সে বাড়ি থেকে এবং বলেন বিথি থেকে মায়ান তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। অপরদিকে এলি আদিকে এত কিছু হয়ে গেছে এসবের ব্যাপারে কিছুই জানে না। সে তখন এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে তার মাথায় কেমন ব্যথা করছিল, তাই সে কিচেন থেকে এক কাপ কফি করে নিয়ে ছাদে আসে। ছাদে আসতেই এলি লক্ষ্য করল ছাদের রেলিং ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে, তবে এখন ছাদে কে আসবে সেটা তাকে ভাবার কাছে যেতে দেখতে পেল মায়ান আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এলি মায়ানকে দেখেই বলে ওঠে, এলি ভাইয়া আপনি হঠাৎ এ সময় ছাদে? মায়ান এলির আচমকা কথা পিছনে ফিরে তাকায়, গম্ভীর মুখ করেই বলে ওঠে, মায়ান কেন? তোমাদের ছাদ বলে কি এ সময় আসা যাবে না নাকি? মায়ানের গম্ভীর গলায় এমন উত্তর শুনে এলি বিব্রত ভাবে বলে ওঠে, এলি আরে না ভাইয়া, তেমন কিছু না, আপনার যখন ইচ্ছা আসবেন, কেন আসবেন না? তা আপনি একাই এসেছেন, ভাবি আসে নাই? মায়ান কেন, তোমার ভাবিকে ছাড়া কোথাও যাওয়া যাবে না? আমি তো আর শাড়ি পরি না যে তোমার ভাবির আঁচলে করে নিয়ে ঘুরে বেড়াবো। মায়ানের উত্তর শুনে এলি হাসবে না কাঁদবে ভেবে পেল না, তবে বুঝলো যে বিথির সাথে মায়ানের হয়তো কিছু হয়েছে। তাই এলি জিজ্ঞেস করলো, এলি আপনার কি ভাবির সাথে কিছু হয়েছে নাকি?
এলি। এমন কথা শুনে মায়ান চরজগতীয় আয়াস আওয়াজ তুলল এবং কিছু না বলে ছাদ থেকে চলে গেলেন। এলি আহাম্মককে মতো দাঁড়িয়ে রইল। সে ভাবতে থাকে, সে কি এমন বলেছে? সে কি ভুল কিছু বলেছে? আর ভাববার এলি নিজের কফি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। চলবে।